গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। অবশ্য করেই ট্রেন্ডিং টপিকের উপরেই কথা বলবো। কালকের ভিডিওটি আসার পর থেকে আজকে ভিডিওটি যথেষ্ট ভিউজ হয়েছে এবং এটাই ওদের টার্গেট ছিল, ভিউজ বাড়ানো। তো আজকে অনেকের ভিডিও দেখলাম, অনেক রকমের কথা শুনলাম যে এই যে দেওর বৌদি, আমি এখনো দেওর বৌদি বলবো যতক্ষণ না আমি পুরো প্রুফ পাবো যে ওর হাজব্যান্ডের ভাই এটা নয়। তো ভাই হলেই মানে যদি বরের ভাই হয় আমরা দেওরই বলবো। সে কাকে কবে বিয়ে করেছে না করেছে সেটা পরের কথা, কিন্তু আমি বলবো যে যেহেতু ভাই, এবং ওর ভিডিওতে এটা বোঝা গেছে, ও টাইটেলে দিয়েছিল, অনেকেই ওকে কোশ্চেন করেছিল। একটা কথা শোনা যাচ্ছে, অনেকেই আজকে ভিডিওটা দেখেছে এবং যারা এই টপিক নিয়ে কথা বলে না তারাও আজকে অনেকে কথা বলেছে এবং সেটা নিয়ে অনেকে সাপোর্ট করেছে, অনেকে এগেনস্টে বলেছে। কিন্তু সবার একটাই কথা, এবং আমি তাদের সঙ্গে সহমত, যে আমার ওর পাস্ট, আমি এটা আগেও বলেছি এখনও বলেছি, অনেকেই আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, সেগুলো আমি শুনেছি, কিন্তু আমি সেভাবে ভিডিওতে কখনো বলিনি, কারণ তাদের পাস্টের কোনো চ্যানেল নেই এবং যারা বলছে তাদেরও কোনো চ্যানেল নেই। আর কন্ট্রোভার্সি আমি ভিডিও বহির্ভূত কথা আমি বলবো না, এটা আমার প্রিন্সিপাল। কে বলছে না বলছে সেটা তাদের ব্যাপার। আমি কখনোই সেই ভয়েস কল বা চ্যাটিং এই সমস্ত রিভিল করার মানে পক্ষপাতিত্ব নই। কারণ আমি যদি লজিক্যালি বোঝাতে পারি, যদি আমার মুখে ধার থাকে, তবে অবশ্যই ভিউয়ার্সরা আসবে। আর যদি ভিউয়ার্সদের ভালো না লাগে লজিক্যালি, তবে ভিউয়ার্সরা আসবে না। তো যেটুকু ভালোবাসা পাচ্ছি আমি ফার্স্ট অ্যান্ড লাভ এটাই বলি, যে এটুকুতে আমি যথেষ্ট খুশি। তবে অনেকেই বলছে যে এই যে অনেকেই আছে টিনের ব্যাপারে ওই পার্সোনাল খবর দিয়ে বলছে এরকম, এটা কিন্তু আমার কথা না, আমি শুনলাম, তোমাদের কাছে রিভিল করলাম জিনিসটা। তোমরা হয়তো তাদের চ্যানেল দেখোনি, যে টিনের ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে এরা ছিল, এরা তখনও ওখানে এ সমস্ত বলেছে, এখন আবার এখানে যেখানে কন্ট্রোভার্সি হয় না সেখানে হয়। তো তাকে জানি না সে আমার ভিডিও দেখবে কি না। আমি আগেই বলেছি টিনের পার্সোনাল ব্যাপারে যদি আমাকে মিন করে, জানি না আমাকে করেনি, কারণ আমাকে করবে না, কারণ আমি আজ অবধি কোনোদিন কারোর পার্সোনাল চ্যাট বা এই সমস্ত ফোন কলস বা ভিডিও বা এগুলো রিভিল করা আমি করিনি। তো টিনের ব্যাপারে আমি কখনো এই সমস্ত করিনি, এবং টিনকে নিয়ে আমি ভিডিও বলতে গেলে করিনি। আমি টিনের হাজব্যান্ডকে নিয়ে ভিডিও করেছিলাম, মানে করতাম আর কি, ওর ফরে সাপোর্ট করে। কিন্তু আমি কোনোদিনই কোনো একটা টপিকের উপরে সকাল বিকাল দুপুর নিয়ে পড়ে থাকতে আমি পছন্দ করি না। এখন এদেরকে নিয়ে কথা বলবো, কারণ মানে অনেক কিছু একটা ভিডিওতে বলা যায় না। আর বেশি বড় ভিডিও, মানে 20 মিনিটের উপরে ভিডিও, আমি জানি তোমরা ভালো করে দেখো না, কেউই না, আমার নিজেরই ধৈর্য থাকে না, কারণ ভিডিওর ইমপ্রেশন খারাপ হয়ে যায় এবং তাতে র্যাঙ্কিং অফ ভিউজ খুব কম হয়। যারা ওয়াইটিতে আছে তারা জানবে এগুলো। শুধু ভিউজ হলেই যে মানে টাকা হয় বা সাবস বাড়লেই যে চ্যানেলটা একটা গুড লুকে পড়ে সেটা নয়, অনেক অনেক ব্যাপার আছে। কে ভিডিওটা পুরো দেখলো, যারা সাবস করে তারা ভালোবেসে দেখছে কিনা, না নন সাবস্ক্রাইবাররা বেশি দেখছে, এর উপরে চ্যানেলের একটা মানে ইমপ্রেশন পড়ে। তো যাই হোক, এত কথা তোমাদের বলে লাভ নেই। যে কথাটা বলবো, যারা বলছে যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না, কেন কন্ট্রোভার্সি হয় না? শুধু স্বামী স্ত্রী দুজনে মিলে চ্যানেল থাকবে, দুজনে পরকীয়া সংক্রান্ত একটা সুন্দর একটা গেম সাজিয়ে রেখে দেবে, তাদেরকে নিয়ে কি মানে কন্ট্রোভার্সি হয়? তা না তো। আজকে পিয়ারদেরও তো পিয়া একাই ছিল, কন্ট্রোভার্সি তো হয় পিয়াকে নিয়ে, কারণ ভিডিওতে ভুল দেখলেই সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করাই যায়। আর আমি কন্ট্রোভার্সি মানে আমি কিন্তু ব্যাপারটা ভিডিও কথা বলি। প্রথম থেকে আমি বলেছি না আমি এর হাজব্যান্ডকে দেখেছি, না আমি চিনি, না আমার এর কোনো মিডিল ম্যানের সঙ্গে যোগাযোগ আছে। তাই প্রথম থেকে আমি বলেছি একটা কথাই, ভিউয়ার্স, আমার যারা ভালোবাসার ভিউয়ার্স তারা দেখবে, আমি সবসময়তে বলেছি এক হাতে তালি বাজে না। আমি কোনোদিন কাউকে একদম সিংহাসনে বসিয়ে আরেকজনকে পদতলে কিন্তু দেওয়ার মতো আমি নই, কারণ এক হাতে তালি বাজে না। একটা সংসারে অশান্তি মানে দুজনেরই। সে ভালো সম্পর্ক, ভালো সঙ্গে টিকে আছে, এখানে অনেকেই সংসারী আছে, আমরাই সংসারী আছি, হাজব্যান্ডেরও অনেক দোষ, আমারও অনেক দোষ। তার মধ্যে যখন জল মাথার উপর থেকে বেরিয়ে যায় তখনই সম্পর্কটা ছিন্ন হয়। আর একটা কারণে ছিন্ন হয়, যখন সেখানে মন টেকে না, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের কথাই বলছি, যখন সেখানে অন্য সম্পর্ক চলে আসে, মানে পরকীয়া বিবাহ বহির্ভূত যখন রিলেশনগুলো চলে আসে, তখন সেই সম্পর্কের মধ্যে একটা ছেদ দেখা যায়, যেটা এখানে হয়েছে। তো এখানে দেওয়ার যে অনেক আগে থেকেই তার বাড়িতে যাতায়াত করতে, এটা তার ভিডিওতেই প্রমাণিত। আমি কোনো লোকাল লোকের কাছে খবর নিয়ে বলিনি, তার ভিডিওতে, পুরোনো দিনে ভিডিওতে দেখা গেছে এর বাড়িতে আসতো, তার সঙ্গে ফটো আছে, সেই জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, সমস্ত কিছুতে এই যাতায়াত করতো। এটা একদম একদম সঠিক কথা। তো এখন কালকে যে এই যে চ্যাটাং বুলিগুলো দিল, প্রমাণ দেবে আমি জানি না। আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত আমি ভিডিও দেখিনি, কিন্তু যারা এদের সাপোর্টে এখনও অবধি বলছো যে হ্যাঁ, যারা ওই কথাগুলো বলছো যে পার্সোনাল অ্যাটাক কেন করা হচ্ছে, যদিও এরা পার্সোনালটাকে পার্সোনাল রাখেনি,
কিন্তু একেও প্রমাণ দিতে হবে। আমি বারবারই বলছি, তোমরা প্রমাণ দাও। তোমাদের উপর এই যে মানে তুমি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, যেগুলো তুমি মুখে বলেছো, সেগুলো তো মুখে বললে হবে না, সেগুলো তোমাকে অবশ্যই প্রুফ দিতে হবে। তুমি যদি কেস করার জন্য এগোতে পারো, তুমি যদি এত ডেয়ার ডেভিল হতে পারো, তার মানে তোমার কাছে প্রুফ আছে। এবং তুমি কালকে ভিডিওতে একটা কথা বললে যে যার জন্য বলছি তার কোনো মানে বক্তব্য নেই, তোমরা কে থার্ড পার্সন। 100 বার আমি এই কথাটা আমিও বলেছি, এই কথাটা আমি সহমত যে যার জন্য মানে এত কথা উঠছে ও তার স্পিকটি নট কেন, এটা আমি আজও আমার বোধগম্য নয় এবং অনেকেরই এটা বোধগম্য নয়। আমার সঙ্গে অনেকেই সহমত যে আজও অবধি বোধগম্য নয় যে 1 বছর ধরে সে কি শুধু প্রমাণ জোগাড় করলো আর প্রমাণই জোগাড় করলো, তাহলে মানে আদার্স অন্য কিছুতে, এই যেমন ধরো গয়না সে নিয়ে গেছে, আমি সকালের ভিডিওতেও বলেছি আমি লিস ইন্টারেস্টেড, তার বাপের বাড়ির দেওয়ার গয়না, তার শ্বশুর বাড়ি দেওয়ার গয়না, তার মানে পুরোটাই তার, কি তাই তো? তো সে সেই গয়না নিয়ে গেছে, দিয়েছে কি না দিয়েছে, এটা তার কি অপরাধ না অপরাধ, এক একজনের চোখে এক এক রকম। আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ কোনো জীবনেও ভিডিওতে আমি এগুলো দেখিনি। কি গয়না 20 ভরি না 50 ভরি না 21 ভরি না 30 ভরি আমি জানি না। আমি এটুকু বলবো, কালকে যেহেতু ও ভিডিওতে এই কথাটা রিভিল করেছে, সেই হিসেবে বলবো যে গয়না সবার নিজেরই, মানে আমাকে কেউ দিয়েছে, সে শ্বশুর বাড়ি হোক, বাপের বাড়ি হোক, আদার্স লোক হোক, আমাকে গয়না বলো, শাড়ি বলো, কিছু জিনিস গিফট করা মানে ওটা পুরোটাই এবার ওটা দিয়ে আমি ছড়িয়ে দেবো, ওটা নিয়ে আমি ভেঙে খাবো না, ওটা নিয়ে আমি দূরে কোথাও চলে যাব, সেটা ম্যাটার করে না, এটা আমার মনে হয়। কারণ আমাকে ওটা দিয়েছে গিফট, ওটা আমার। আর সেই নিয়ে মানে প্রশ্ন তোলা, যে মিলিয়ে মিলিয়ে দেখা যে কত ভরি গয়না ছিল, কত ভরিও নিয়ে এসছে, এটা অন্তত আমি মানে আমার কাছে এটা কোনো ম্যাটার করে না। এটা নিয়ে আমি কখনোই কথা বলতে পারি না, আগেও বলিনি। রইল বাকি তার এক্স, না তাকে আমি দেখেছি, না তাকে আমি চিনেছি, না ভিডিওতে তার কোনো ছবি দেখা গেছে, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। হ্যাঁ, নামটা অবশ্যই এসছে, নামটা অথেন্টিক নাম, সেই নিয়ে একটা দুটো কথা আমি নিশ্চয়ই বলেছি এবং বলবো, কিন্তু বারবারই আমি বলেছি এক হাতে তালি বাজে না। আর এইবার আমার যে ম্যাটারটা, আমি যে ম্যাটারে কথা বলবো, তুমি তাহলে ভিউয়ারদের এড়াচ্ছ কেন? আমি তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, অনেক পজিটিভ ভিডিও করেছি, তা সত্ত্বেও তুমি আমাকে আমার কমেন্ট বক্সে মিথ্যে যে ব্লেমগুলো দিয়েছো, যে হসপিটালে ভর্তি, মারণ রোগ, না মারা গেলে আমার ভিডিও করা থামবে না, তো সেই সব প্রমাণ কিন্তু তোমার কাছেই আমি চাইছি যে তুমি কোন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে তুমি এই মারণ রোগে পড়েছো, আর রোগটা কী রোগ, কোন গুপ্ত রোগ যেটা আজ অব্দি আমাদের ইন্ডিয়াতে কেউ শোনেনি, যেটার কোনো ভালো ট্রিটমেন্ট কোথাও নেই, কোনো ডাক্তার ধরতে পারছে না। তুমি এই টেস্ট ওই টেস্ট, আজকেও একটি রিলসে দেখা গেল যে তুমি কি বলছো, এই চোখটা আমার পুরোপুরি অন্ধ হয়ে যাবে, ডাক্তার বলেছে, ডাক্তারের নাম্বার দাও, ডাক্তারের সঙ্গে কথা বলে দেখবো যে কোন চোখটা। আমাকে একজন ভিউয়ার্স অনেক দিন আগে লিখেছিল, শিলিগুড়িতে থাকে, যে যদিও চোখের ডাক্তার, যদিও বলতে পারে যে কোন ডাক্তারকে দেখিয়েছে দিদিভাই, আমি আপনাকে সেই ব্যাপারটা আমি বার করে দেবো যে কোন ডাক্তার দেখিয়েছে, কী সংক্রান্ত দেখিয়েছে। তো যাই হোক, আমি সেভাবে আর যোগাযোগ করিনি। আমি ওর কাছে বলছি, এই যে চোখটা, সবাই জানো যে চোখের রক্তটা কী থেকে বেরিয়েছিল, বাচ্চাটা ধাক্কা দিয়েছে, তো বাচ্চাটা ধাক্কা দিয়েছে, তার জন্য ওর চোখটা পুরোপুরি অন্ধ হয়ে যাবে, ওর চোখে পাওয়ার আছে, এটুকু জানি, ওর চোখে পাওয়ার আছে, ওর চশমা লেগেছিল, তা সত্ত্বেও চশমা পড়ে না। এবার সেই হিসেবে হয়তো কোনো ডাক্তার বলেছে যে চশমা পড়েন না, চোখে দেখতে পাবে না। এই সমস্ত ছোট 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 ঘটনাগুলোকে ও আজকে এরকম তিলকে তাল করেছে। আমরা যদি চশমা থাকতেও চশমা না পড়ি, বলবে না আই স্পেশালিস্টটা যে চোখটাকে কি নষ্ট করবেন, তো সারা জীবনের মতো অন্ধ হয়ে যাবেন, দেখতে পাবে না, এই ধরনের কথা বলে যাদের পাওয়ার আছে। তো ওকে চশমা পড়তে কখনো দেখবে না, শুধুমাত্র বই খাতা নিয়ে বসার সময় চশমা, আর মানে বই খাতা, ওই ছেলের বই খাতা, আবার নিজেও কি একটা পড়াশুনো করতো, আগে কলকাতার ফ্ল্যাটে বসে তো অনেক কিছুই করতো, হেভি একটা অ্যাটিটিউড ছিল। তো সেই হিসেবে সেই চোখের ডাক্তারকেও ব্লেম দিয়েছে যে ওকে পুরো, হয় ও মিথ্যা কথা বলছে, নাহলে ওই চোখের ডাক্তারকেও ব্লেম দিয়েছে। তো এই সমস্ত কেঁচো যদি খোঁড়া হয়, এই সমস্ত ডাক্তারের লিস্টগুলো পরপর রেখে প্রতিটা ডাক্তারের সঙ্গে যদি কথা বলা যায়, এই যে চ্যাটাংগুলি দুজনে মিলে দিলে, দুজনে মিলে তো না, একজনকে দাবিয়ে রাখা হলো, আর একজন দিল চ্যাটাংগুলি, তো চোখটা পুরোপুরি অন্ধ, কানে শুনতে পাচ্ছে না, কিছুই শুনতে পাচ্ছে না কানে, আর কি সব ভুলে যাচ্ছে, ঘুম হয় না, এতগুলো প্রবলেম নিয়ে শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসলো, ওখানে অত প্রবলেম, এখানে এসে মোটামুটি পুরো চাঙ্গা। কে না প্রশ্ন করবে বলো তো, কে না প্রশ্ন করবে? তোমার পজিটিভ ভিউয়ার্স, তোমার পজিটিভ ক্রিয়েটাররাও পর্যন্ত প্রশ্ন তুলছে, তোমার এই যে অসুখ, তুমি কেন এটা খোলতাই করে বলছো না, আর কেন তুমি লোকের সিম্প্যাথি নিয়ে খেলছো, এই জায়গাটায় তো কোনো উত্তর দিচ্ছ না। কালকে যে বসলে তুমি তোমার বন্ধুকে উত্তর দিতে বসলে, তুমি কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ধমকালে যে আমার পার্সোনাল ব্যাপার, আমার চরিত্রে দাগ লাগানো, তোমরা কে?
তোমরা কে না, তুমি সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছো, তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার লাইফস্টাইল বিক্রি করছো এবং সেটা প্রচণ্ড, বলছি না মিথ্যে। সমস্ত ব্লগাররা একটু ভুল ভ্রান্তি বলে, একটা ফুড যারা রিভিউ দেয় তারা একটুখানি খাবার খারাপ হলেও অনেক সময় সেই হোটেলের সঙ্গে সাথে থাকলে তারা সেটাকে এক্সেলেন্ট বলে। এগুলো চলে। তার জন্যই তো এটা না বিনোদন জগৎ, এটা তো আর রিয়েলিটি না। এটা জগৎটাই তো একটা ভার্চুয়াল জগৎ, এখানে তো রিয়েলিটি নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু ভার্চুয়াল জগতের মানুষগুলো একটা অভিনেত্রী নয়, সমস্তটাই আমাদের মতো সাধারণ মানুষ। কেউই এখানে প্রফেশনাল অভিনেত্রী নয়, যেটা আমরা সিনেমা টিভিতে দেখাই। ওরা যদি সেটা বাড়িয়ে চাড়িয়ে বলে ওটা মানা যায়। আর এখানে যেহেতু মানে লাইফস্টাইল ব্লগার, মানে একটা নর্মাল মানুষ তার নিজের লাইফস্টাইল দেখাচ্ছে, সেখানে যদি এত মিথ্যাচার যে হাজবেন্ড মানে মাতাল, হাজবেন্ড শুয়ে পড়ে থাকতো, হাজবেন্ড তোমাকে রডের বাড়ি মেরেছে, এই প্রুফগুলো তোমাকে দিতে হবে। আর তোমার যে সারা অঙ্গ খারাপ, কান, চোখ, নাক, মানে তুমি কালা, তুমি অন্ধ, তুমি হচ্ছে ব্রেনের প্রবলেম, তোমার এখানে নার্ভের প্রবলেম, তো সে তোমার ট্রিটমেন্ট, তোমার যে একটা অসুস্থতার পরিবেশ ঘরে, কই সেটা তো দেখছি না। হ্যাঁ দেখেছি, শিলিগুড়িতে দেখেছি, শুধু তোমার বর ভিডিও করেছে, প্রচণ্ড অসুস্থ, আজকে চোখ অন্ধ হয়ে গেল, কালকে চোখ থেকে রক্ত পড়ে গেল, আজকের থেকে আর একটা চোখে দেখতে পারে না। আমার এখনও মনে আছে, আমি সেই সন্ধ্যেবেলা ভিডিওটা দেখে আমি শুধু আমার মেয়েকে বলেছি, দেখ কিছু দেখতে পাচ্ছে না। একটা মায়ের কি কষ্ট না, নিজের ছেলেকেও যখন দেখতে পায় না, এর থেকে কষ্ট আর কিছু আছে? মানে ওই আর কি, তখন মানে বুঝে গেছি, আমার মতো সবাই বুঝে গেছে বলেই না দেন চ্যানেলটা এত দূর গড়িয়েছে। তোমরা বলো তো, তোমাদের ভিডিওতে কোন ট্যালেন্টের জোরে তোমরা আজকে 1 লাখ সাবস্ক্রাইবার? হ্যাঁ, তুমি অনেকদিন ধরে এটাকে খুব মানে গুতিয়েছো, অনেকদিন ধরে ফ্যামিলি কেচ্ছা, মা বাবার কেচ্ছা, পাস্ট কেচ্ছা এগুলো বেঁচেছো, তাতে তোমার একটু ভিউজ হচ্ছিল, তাতে তুমি একটু করে এগোচ্ছিলে। কিন্তু তোমার মধ্যে কি সেই ট্যালেন্ট আছে, বা তোমাদের ভিডিওতে কি সেই সংক্রান্ত কিছু থাকে এইভাবে ভাইরাল হওয়ার মতো? থাকে কি? তাহলে ভাইরালটা কেন হয়েছে? সবাই তোমাকে দয়া ভিক্ষা করেছে। তুমি বলছো না ওয়াইটিতে ভিক্ষা চাওনি, ওয়াইটিতে যদি ভিক্ষা না চাও, ভিডিওগুলো প্রাইভেট করে রাখো। তুমি তো এই ভিডিওগুলো করেছো টাকার জন্য, তুমি তো আর এমনি এই নাটক করনি। আর তুমি কি দেখেছো, যখন তোমার এই চোখের রক্তগুলো একটু মানুষ ভালোবাসছে, সেখানে তুমি দেখে নিয়েছো দারুণ একটা সোর্স অফ ইনকাম। এই তো দারুণ, নাও এবার তিলকে তাল করো, এবার তাল করো, একদম তিলকে তাল করো। তারপরে বুঝতে পারোনি যে চতুর্দিকে এইভাবে তোমাদের মুখোশ খোলার মতো সমস্ত তোমাদের খবরাখবর, বা তোমার ভিডিওতে গলতি, খবরাখবরকে মারো গুলি। তোমার ভিডিওতে প্রচুর অসংলগ্ন কথাবার্তা, এখনো অসুখ নিয়ে কিছু কথা বলছো না। বলো তো, এই শীতে কোনো মানুষ বারবার একই কথা টেস্ট করাতে এইভাবে বাইকে করে যেতে আসতে পারে, যে নাকি প্রচণ্ড কষ্ট ওখানে কেঁদে ফেলেছে? তাহলে কি ভালোবাসে? তুমি যে বলো তোমার এই বর সর্বশ্রেষ্ঠ বর, তাহলে তার কাছে কি আর কোনো অপশান ছিল না যে আমি বাইকে চলে যাই, বা বাইক নিয়ে যাবোই না টেস্ট করাতে? সর্বোপরি বাড়ির কেউ উপস্থিত ছিল না, শুধু ওই এক বর, ওই এক মানে দেওর। ঠিক আছে, তোমার কথা অনুযায়ী তুমি যখন বলছো রেজিস্ট্রি করেছি, বর ধরে নিলাম, যদিও এটা তুমি 2 নম্বরই করেছো। আগে ডিভোর্স না হলে কিছুতেই তুমি সেকেন্ড এরকম রেজিস্ট্রি করতে পারো না। এটা যে কত বড় ক্রাইম করে আছো, এবং এই সুযোগটাই তুমি নিয়েছো, যেহেতু আগের পক্ষে তোমার মেবি তোমার ডিভোর্স হয়নি, নর্মাল বিয়ে হয়েছে। এটা আমার কাছে একটা প্রশ্ন। 10 বছর ধরে, আজকালকার দিনে যেখানে আমাদের মা বাবা অত পুরনো, আমার বাবার চাকরি সূত্রে মাকে বিয়ের অনেকদিন পরে আমার মা বাবাকে রেজিস্ট্রি করতে হয়েছিল, কারণ পেনশনের একটা সমস্যা থাকে। আর আমাদের তো বিয়ের আগে, এখন তো সবারই, আমাদের যত ভাই বোন আছে বিয়ের অনেক দিন আগে একটা রেজিস্ট্রি হয়ে যায়। আমাদেরও তাই 6 মাস আগে রেজিস্ট্রি হয়ে গেছিলো, সেখানেও প্রচুর খাওয়া দাওয়া সমস্ত কিছু এভরিথিং হয়েছিল। দিদির বিয়ের সময় টাইম কম ছিল, বিয়ের আসরে আগে রেজিস্ট্রি। দাদার বিয়েতেও সঙ্গে আমাদের লয়ার সঙ্গে গেছিলো বরযাত্রী বরের সাথে, সেখানে গিয়ে আগে রেজিস্ট্রি। সেখানে তোমার এই বিয়েটা আমার এখনও ডাউট লাগে যে কি আছে, যেখানে তোমার রেজিস্ট্রি পর্যন্ত হয়নি। কিন্তু রেজিস্ট্রি হয়নি মানেই যে তুমি মানে ডিভোর্স হবে না, কারণ তুমি তার নাম ইউজ করেছো। সর্বোপরি একজন আমাকে কমেন্ট করেছে, একজন আমার ঠিক মনে পড়ে না, অন্য ফোন দেখে আমি বলতে পারবো, তাতে তোমাদের সময়টা নষ্ট হবে। তুমি কিছু মনে করো না, যে কমেন্ট করেছিল এক্সেলেন্ট কমেন্ট, যে তোমার বাচ্চাটাকে যে স্কুলে ভর্তি করিয়েছো, এই বাচ্চাটা কি পরিচয় তুমি স্কুলে ভর্তি করেছো? নিশ্চয়ই তার বাবার, নিজস্ব বাবার নামেই। এবং এই যে তোমার দেওরকে তুমি বাবা ডাকাচ্ছ, হ্যাঁ তুমি বিয়ে করেছো, তুমি বর মানছো, কিন্তু এই যে বাচ্চাটার তো বাবা না, তাহলে এ কি হিসেবে ওকে বাবা ডাকবে? এবং ফার্দার এই বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হবে, ওর বার্থ সার্টিফিকেটও নিশ্চয়ই আগের বাবার নাম, তো সেখানে তো মানে একটা বিশাল খাপ্পা। জানি না হয়তো তুমি ওখানে ডিক্লেয়ার করবে কি না, সেখানেও কিছু ঘাপচা করে রেখে দিয়েছো, কারণ রেজিস্ট্রি তুমি যে করেছো, তোমার তো নাম টাইটেল তো তোমার মণ্ডল থাকার কথা, সেখানে তুমি তোমার বাবার নামটা ইউজ করেছো, কিন্তু নিশ্চয়ই নিজের নামের টাইটেলটাও তুমি পাল্টে দিয়েছো। এই যে খাপ্পাগুলো চরম থেকে চরম করেছো, তোমার মুখে কি এই সব কথাগুলো সাজে? কেস করবো, এই করবো, হ্যাঁ তুমি যারা তোমার প্রচণ্ড পার্সোনাল রিভিল করছে,
প্রচণ্ড পার্সোনাল রিভিল করছিস, সেটা তুমি করতেই পারো। এবার জেতা হারা সেটা তোমাদের পুরোটাই তোমার ব্যাপার। কিন্তু আমি আমার কথা বলছি, না কোনো পার্সোনাল রিভিল না কিছু। হ্যাঁ, তারপরেও যদি তোমার মনে হয় যে আমি কিছু কটু কথা বলছি, অবশ্যই তুমিও প্রমাণ দেখাবে, আমিও প্রমাণ দেখাবো। এবং এগুলোই তো ভালো লাগে। যখন একটা ডিবেট হবে তখন তো দুপক্ষ লড়লেই তো ভালো লাগে। এক পক্ষ হাউ হাউ হাওয়া করে আমরা বলে যাচ্ছি, তোমরা একদম নিশ্চুপ শুধু ভিডিও দিচ্ছ, এটাতে তো মানে কোনো বিশ্বাসযোগ্যতা বা কোনো স্ট্রং কিছু আসছে না, ভিউয়ার সাথে এনজয় করবে না। আমরা বলছি, তোমরা তার এগেনস্টে তোমরা ওই যে কালকে বলেছো এরকম দাও, প্রুফ দাও, দেখতে চাই কে সত্যি কে মিথ্যা, আমরাও দেখতে চাই। তুমি যত প্রুফ আছে সেগুলো নাও, ওরকম মানে লুকোচুরি প্রুফ হবে না। গয়নার দোকানের বিল কিছু প্রুফ নয় যেগুলো তোমার বাবা দিয়েছে। গয়না বিয়েতে যে গিফট দেয়, প্রচুর লোকেরা গিফট দেয়, তারা গয়না কেনে, সেগুলো তো তারা সাইন করে, সেই সব দোকান থেকেই দেয়, গিফট ভাউচার দেয়। তো এই মানে ওই নয়। আর তাছাড়া আমি এই ব্যাপারে আমি কখনোই জানতে চাই না যে তোমার বাবা কতটা গয়না দিয়েছে, তুমি কতটা গয়না নিয়ে বেরিয়েছো। সে মিথ্যে কথা ভিডিওতে কোনো ব্লগার পড়ে গেলে সেটাকে বলে পড়ে গেছি, রক্ত বেরিয়েছে, মাথা ফেটে গেছে। এগুলো ব্লগারদের, কারণ মানে যুগটাই এরকম, নর্মাল কথা বললে ভিউয়ার্সরা ভিউজ দেয় না। যার জন্যই তো আজকে তোমার মতো এত অসুস্থ পেশেন্ট তাদেরকে ভিউজ দিচ্ছে না। আর তুমি ব্যাপারটাকে এত সুন্দর করে নাটকীয়তা করে সাজিয়েছো, মানে প্রচণ্ডভাবে সুন্দরভাবে, মানে আর তোমাদের লাকটাও ফেভার করেছে, সঙ্গে তোমার দেওরও সঙ্গ দিয়েছে থাম্বনেল তৈরি করাতে। আজকে ওই রকম থাম্বনেল দেখে ভিউয়ার্সরা তো বোকাই, আমরা তো বোকাই। আমাদের একদম প্রথম দিনই ধরা উচিত ছিল যে অসুস্থ পেশেন্টের ঘরে ভাই এভাবে থাম্বনেল কেউ দিতে পারে না। তাদের ঘরের পরিবেশটা একদম ওষুধপত্র, সবসময় ওষুধ খাচ্ছি। দেখি তো এই যে পূজা যে ভিডিওগুলো করে সবসময় তো ওষুধ। আমি রিমি রূপার কথা বারবার বলবো, সবসময় ওদের মানে এই ওষুধ খাচ্ছে, এখন এই ওষুধ খাবে, ভিডিওর মধ্যে এগুলো পর এগুলো বলবে। কিন্তু তোমাদের ভিডিওতে কখনো তোমার এই ওষুধ খাওয়ার রুটিনটা ভাই দেখি না, শুধু ন্যাকামো আর ন্যাকামো। গায়ে ব্যথা, পায়ে ব্যথা, আমার বর মাথায় তেল দিয়ে দিচ্ছে, আমার বর মেসেজ করে দিচ্ছে। কোনো একটা ভিডিওতে দেখলাম মা পুরো গা হাত পা মেসেজ করে দিচ্ছে। বুঝতে পারছো মানে কিভাবে মা বাবার মানে মনের মধ্যে বিষ ঢুকিয়ে, মানে আগের পক্ষের বিষ ঢুকিয়ে, আর এই নিজের অসুস্থতা দেখিয়ে মা বাবাকে কীভাবে ব্ল্যাকমেল করে মা বাবার মানে মাথাটাকে খারাপ করে দিয়েছে। মা নিজেই নাকি অসুস্থ, ওই রোগা ভদ্রমহিলা, তাকে দিয়ে দেখলাম একটা রিলস করেছে। সেই রিলসে ওই চ্যাটাংগুলি দিয়েছে যে এমআরআই করতে ব্যথা লাগে না। এখন তো সব থাম্বনেল শর্টসের ওটাই দিচ্ছে, এমআরআই করতে কষ্ট হয় না, স্ক্যান করতে কষ্ট হয় না। ওই মা ওর হাত পা টিপে দিচ্ছে। ভাই আমার তো মানে যতই আমার শরীর খারাপ হোক, আমার তো কখনোই ইচ্ছা করবে না আমি খাটে শুয়ে থাকবো। ভাই মেসেজার ডাকবো, ক্ষমতা থাকলে মেসেজার ডাকবো, ফিজিও ডাকবো। মা আমার পা থেকে মাথা অব্দি, মা নিজে নাকি অসুস্থ, সেই মা হাত পা টিপে দিচ্ছে। আমার মা আসলেও আমাকে বিয়ে করাতাম না। তুমি কীরকম স্বার্থপর আমি বুঝতে পারছো। সবার কাছ থেকে তুমি সেবা নাও, বরের থেকে, ছেলের থেকে, মার থেকে, মানে রাজরানীর মতো থাকবো, শুধু সেবা নেব, এটাই তোমার লাইফ। চরম স্বার্থপর, চরম, শুদ্ধ নিজেকে ভালোবাসা। আর রইল বাকি তোমার এই রোগের প্রমাণ তুমি কিভাবে দেবে, তুমি সেটা তো তোমাকে রেডি থাকতেই হবে। রোগ নিয়ে তুমি এত মিথ্যাচার করেছো, এই যে চিটিংবাজিটা তোমরা করেছো, তুমি তো একা নয়, সাথ দিয়েছে যারা, তোমার মাকে টানলেও টানা হবে। এই যে রোগ নিয়ে যে চিটিংবাজিটা করেছো, তিলকে তাল করা, এটা যে কত বড় ক্রাইম করেছো তুমি বুঝতে পারছো না। তুমি এখনও তুমি এই যে ফোঁস করে উঠেছো, তোমার রোগ সম্পর্কে তুমি একটা প্রমাণ দিতে পেরেছো? ওই একটু ওই হসপিটালে গেছো, হসপিটালে গিয়ে কি একটু দূর থেকে দুনিয়ার ভিডিও করেছো, কি একটু তোমার মানে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে করাতে, স্ক্যান করাতে, সেখানে তোমার ব্লার করে দেওয়া হয়েছে, এটাও একটা ক্রাইম। সবই জানো, সবই জেনেও ওই নিজের পিঠ বাঁচানোর জন্য একটু ফোঁস করেছো। কেন না তোমার ভালোবাসার কিছু ভিউয়ার্স তোমাকে বলেছে ফোঁস করো। আমিও তো বলছি ফোঁস করো, একা কথা বলে যাচ্ছি এভাবে তো হয় না। কিছু তো প্রুফ দাও, তুমিও প্রুফ দাও যে তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তোমার মা বাবা যে খারাপ। হ্যাঁ, এখন মুখে মা বাবা ভালো বললে হবে না, তুমি সেই ভিডিওতে বলেছো তোমার মা বাবা খারাপ। এও বলা হয়েছিল যে ওই ছেলেটির বাবা মারা গেছে, ছেলেটির মা আছে, তোমাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল, তোমার ছেলেকে শুদ্ধ তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। সেই হাজব্যান্ড নাকি তার নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, এই ব্লেমটা তুমি দিয়েছো। এটা শুনেও কোনো হাজব্যান্ড, তার বাড়ির লোক কী করে চুপ করে আছে? নিশ্চয়ই তোমার কাছে একটু হলেও প্রুফ আছে, তুমি তোমাদেরকে পারিবারিক যে চেঁচামেচি ঝামেলা, তোমাকে মেরেছে, মারধর করতে এসছে, আশেপাশে প্রতিবেশী যেখানে থেকেছো, তুমি তো যাযাবরের মতো জীবন করেছো একটা। হ্যাঁ, সেই জীবনে তোমার আশেপাশে প্রতিবেশী কেউ তো আছে তোমার ফরে কথা বলবে। আর যদি মনে করো যে প্রমাণ নেই, কেউ তোমার ফরে কথা বলতে আসছে না, সেখান থেকেই তো প্রুফ যে তোমার চারপাশে কেউ নেই, কিচ্ছু নেই। তোমার ওই তুমি, তোমার ছেলে, এই নিয়ে, তোমার দেওরকে নিয়ে, তোমার মা বাবা, এই হচ্ছে তোমার জগৎ।
এই জগতে বাস করবে। তাহলে তুমি যদি এটা না করো, তুমি কেন ভিউয়ারদের দেখলে এড়িয়ে যাচ্ছ? রাস্তাঘাটে ভিউয়ার দেখলে এড়িয়ে যাচ্ছ, তাহলে তুমি কতটা সৎ, কতটা সতী? তোমার চরিত্র নিয়ে কথা বলছে, তুমি সেই সুযোগটা দিয়েছো। তুমি কেন এতদিন চুপ করে সব সহ্য করেছো? তুমি কেন সহ্য করেছো? তোমার যে বন্ধু হেল্প তুমি নিয়েছো বলছো, সেই বন্ধু তোমার খুব একটা চেনা নয়, তুমি কেন হেল্প নিতে গেছো? তুমি তো কোনোদিন কারোর হেল্প নাও না। তুমি যার সাথে পালিয়ে গেছো তার এটুকু সামর্থ্য নেই যে তোমাকে নিয়ে যে কোনো একটা ঘর ভাড়া লাগবে? তুমি কেন কারো হেল্প নিয়েছো? আর সবার আগে তুমি যখন বাড়ি থেকে এইসব পেরিয়ে গেছো, ছেলেকে মেরে ফেলছে, একটা মানুষ কত অসহায় বাপের বাড়ি যায়। এটা আমার মাথাতে আসে না। যে কোনো মেয়েরা বিপদে পড়লে আগে যায় বাপের বাড়ি। তোমার মা বাবা কেন তোমাকে নিল না? আর তুমি বাবা কেন গেলে না? নিজের পক্ষে একদিন কোনো হোটেলে থাকতে, যে কোনো একটা হোটেলে থাকতে, হোটেলে থেকে তারপরে তুমি মা বাবাকে ডেকে নিতে, সেখান থেকে তুমি এখানে যেতে। কারণ তখন তো মা বাবাকেও তুমি কিছু বোঝাতে পারোনি, তখন তো মা বাবাও তোমার মুখ দর্শন করতো না, মা বাবাও তো তোমার উপর রেগেছিল। তারপরে না হয় এই যে রোগ ভোগ দেখিয়ে মার মন তো যতই হোক, মার মন, বাচ্চার জ্বর হলেও মার মন একদম গলে যায়। সেখান থেকে ব্ল্যাকমেল, মাকে বুঝিয়ে, বাবাকে বুঝিয়ে, মা আবার বাবাকে বুঝিয়েছে, এই করে করে তুমি এই দুর্গাপুর ঢোকার একটা সরু রাস্তা তৈরি করেছো, আর কিচ্ছু না। তুমি বারবার তোমরা ভিডিওতে মিথ্যাচার করেছো। শিলিগুড়ি তোমাদের ছাড়া কোনোদিন ছিল? শিলিগুড়ি থেকে করতে কি? এরপরে তো যা করে এসছো, যা চতুর্দিকে, তুমি নিজেই বলছো তোমার এই বন্ধু বান্ধব তোমাকে বাড়িতে গিয়ে চেঁচামেচি করে অশান্তি করে আসতো। কটা বাড়ি ছাড়বে? কত বড় শহর শিলিগুড়ি, কটা বাড়ি ছাড়বে? আর তোমার ওই দেওরের কটা চাকরি ছাড়বে? ওর ক্ষমতাটা কি আছে? আজকে এই নাটকটা যদি 1 মাস 2 মাস আগে যদি তোমার এই অসুস্থতার নাটক না করতে, তুমি ব্লগিং করতে, ভালো মানুষ হলে, আর তোমার বর ওখানে গিয়ে কাজ করতো। কিন্তু সেটা করলে তো তোমাদের হবে না। খিদে তো অনেক টাকা রোজগার করতে গেলে একটাই রাস্তা, এনবি ব্লকে নিবেদিতাকে কপি করো, চুলটাকে ন্যাড়া করো। আজকে তো আবার শুনলাম কোথায় কোন মানসিকের জন্য চুল কেটেছো। তোমার মা নাকি পাড়ার কাকে বলেছে, একজনের ভিডিওতে শুনলাম, পাড়ার কাকে বলেছে তোমার নাকি মানসিক করা ছিল, সেই চুল, সেই জন্য তুমি চুল ফেলেছো। আর এত ঘন কালো চুল উঠেছে তোমার। এই চুলের ভেতরে তোমার কেমো দেওয়ার আছে? কেমো দিলে কেমো দেওয়ার পরে এরকম ঘন কালো চুল ওঠে? আমার কোনো জানা আমার জানার বাইরে। যদি জানা থাকে তোমাদের ভিউয়ার্স, তোমরা বলো। মিথ্যাচার মারাত্মকভাবে করেছো। বারবার দিনে যটা ভিডিও করব তোমাদেরকে নিয়ে একটাই কথা বলবো, তোমার পাস্ট নিয়ে আমি লিস ইন্টারেস্টেড, আমি অন্তত। কারণ তার কোনো চ্যানেল নেই, তাদের কোনো চ্যানেল নেই, সেখান থেকে কিছু জানতে পারছি না। যতক্ষণ না তারা আপডেট দেবে আমি অন্তত লিস ইন্টারেস্টেড। এবং তুমি যতক্ষণ না প্রমাণ দেবে সেটা যে ডোমেস্টিক ভায়োলেন্স, আমি তোমার কাছে প্রমাণ চাইবো। কারণ তুমি ভিডিওতে বলেছো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার প্রচুর মেরেছে, সেটার প্রমাণ দেবে। সিগারেটের ছেঁকাগুলো গায়ে দিলে আপাতত আশা করি তোমার গায়ে সেই দাগগুলো এখনও থাকবে, সেই দাগগুলোর প্রুফ দেবে। সর্বোপরি তোমার যে মারণ রোগ, তুমি নিজে বলেছো ক্যান্সারের মতো, এবং বারবার ওটাকে মিন করতে চেয়েছো। মুখে না বললেও ক্যান্সার, কিন্তু তোমাকে মিন করতে হবে, তুমি টাইটেলে দিয়েছো। সেই টাইটেল দেখেই মানুষ এসেছে, সেই টাইটেল দেখেই মানুষ এসেছে। প্রচুর মানুষকে সেই টাইটেল দিয়ে তুমি এনেছো। তোমার খারাপ লাগে না? তুমি এইরকম একটা রোগ নিয়ে ছেলে খেলা করলে? ছি 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 ছি, এই রোগটা নিয়ে তুমি ছেলে খেলা করলে? তাহলে তোমার জানো তো, এই সমস্ত ক্যান্সার পেশেন্টদের না হাই লেগে যাবে তোমার উপরে। হাই লেগে যাবে একটাই কারণে, তাদের বুকটা ফেটে যাবে যে তারা সাহায্য পায় না, তারা ভিউজ পায় না। আর তুমি এই রোগটা নিয়ে গেম খেলে, সিনেমার সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে তুমি লাখ লাখ ভিউজ কামিয়েছো। আজকে ভিউজ যখন দেখেছো 2.5 লাখে, প্রায় 2 লাখ, 2,000 এরকম কিছু হবে, বা এরকম কিছু হবে হয়তো তোমার চ্যানেলে। সেই চ্যানেলের ভিউজ আজকে যখন 10, 11, 12, 15 হয়েছে, তখনই কালকে আবার গয়নার দোকানের কাগজ নিয়ে বসে গেলে কি না আমার কাছে প্রমাণ আছে। আজকে এখনো পর্যন্ত ভিডিও আসেনি, আশা করি কোন ভিডিও করে দেখতেই পাবো। তো বন্ধুরা, ভুল বুঝো না। আমি কিন্তু বারবারই বলছি যে আমার তার পাস্ট নিয়ে কোনো যায় আসে না। কারণ পাস্ট কেন সাইলেন্ট, এটা আমারও একটা মনে বিগ কোশ্চেন। কন্ট্রোভার্সি করতে এসেছি, দুতরফই আমি দেখবো। তাকে যখন দেখিনি, তার নাম শুনিনি, তার ছবি আমি জানি না, সে কে, কীরকম, কিছুই জানি না। কারণ এর ভিডিওতে আমি সেরকম কিছুই জানি না। তো সেটা যখন আমি জানবো না, সেটা সে প্রমাণ দিক, অবশ্যই তারটাও ভ্যালিড হবে। এও প্রমাণ দিক, অবশ্যই যারটা প্রমাণ দেখবো। কিন্তু রোগ নিয়ে মিথ্যা কথা, এবং তুমি কন্টিনিউয়াস পাস্ট নিয়ে মিথ্যা কথা বলেছো, সেই প্রমাণগুলো তুমি দেবে যে তুমি মিথ্যা কথা বলোনি। এই বলে ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সাবধানে থেকো, গুড নাইট।